ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকের দিনের একেবারে শেষ মুহূর্তের যে সংবাদটি আমরা দেখলাম কিছুক্ষণ আগে, জ্বালানি তেলের দাম সমন্বয় করা হলো। আপনি জানেন আসলে এই প্রায় মাসখানেক ধরেই আমরা দেখছি জ্বালানি তেল নিয়ে ভোগান্তি। দাম সমন্বয়ের কারণে আসলে এই পেট্রোল পাম্পগুলোর সামনের যে দীর্ঘ লাইন এবং ভোগান্তি সেটা কমবে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে এই গভর্নমেন্ট বা আসার কিছুদিনের মধ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা মূলত সেই কারণেই তেলের সংকটটা আমরা যে সংকট বলছি শুরু হয়েছে। আসলে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যতদিন ধরে চলছে যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি বা পাচ্ছি, বাংলাদেশে কিন্তু এটা হওয়ার কথা না এখন পর্যন্ত। এবং আপনি জানেন অলরেডি হরমুজ প্রণালীতে খুলে দেওয়া হয়েছে। একটা শিপ বাংলাদেশে চলে আসছে। এখন সব মিলিয়ে যেটা আমরা দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমে সেটা হচ্ছে কিছু সিন্ডিকেট করেও কিছু আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হয়েছে, যেটাকে আমরা দেখেছি ওই দিন আমাদের সাইকোলজিক্যালি আপনার একটা প্যানিক বাইং করার একটা চেষ্টা করা হয়েছে। এবং এরকম দেখা যায় যে আপনার মোটরবাইকগুলি অনেকেই তাদের মূল ব্যবসা বাইক না চালিয়ে তারা ২ বার বা ৩ বার তেল নেওয়ার চেষ্টা করে। তেল নিয়ে তারা আপনার মানে কালোবাজারে বিক্রি করে এবং সেগুলো চড়া দামে বিক্রি করে। এই যে একটা সংকট, হ্যাঁ, এটা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে ডেফিনিটলি এটার প্রভাব তো পড়েছে। এখন কথাটা হচ্ছে যে এখন পর্যন্ত তো আমরা জানি যে সেটা ওই পর্যায়ে যায় নাই যেটা আপনার কি বলে আপনার এই ধরনের ঘটনা করতে পারে। যদিও আমরা দেখেছি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যিনি এখন ওয়াশিংটনে আছেন, সেখানে মধ্যপ্রাচ্যের এই সংকটকে কেন্দ্র করে এই জ্বালানি তেলের সামনের যেই আমরা ফেজ গুলি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে যে সরকার তো এই বিষয়গুলি কি মাথায় রাখতে হবে, কারণ এটাতে একটা ডেলিকেট সমস্যা তৈরি হয়েছে। যদিও সরকারের কোনো কিছু করার নাই। আমরা জানি যে আমরা মূলত ইম্পোর্ট নির্ভর আপনার জ্বালানি তেলের এই কামালুদ্দিন সবুজ, যে বিষয়টা আসলে একটু জানতে চাই, আমরা ফিলিং স্টেশনগুলোর সামনে যে দুর্ভোগের চিত্র দেখছি, আপনার কি মনে হয় এই দাম সমন্বয়ের ফলে কারসাজি খানিকটা কমে আসবে কিনা, বা যারা মজুত করেছিলেন তারা এগুলো বিক্রি করে দিলে এই দৃশ্যটা পরিবর্তন হবে কিনা? না, এটা কিছুটা হইতে পারে, কিন্তু এইটাই একমাত্র সেফটি ক্লজ না হবে। কিন্তু আপনি যখন আমি বলার চেষ্টা করছিলাম, প্রথমত হঠাৎ করে আপনি যখন কাজ শুরু করার সাথে সাথে তো এমন ঘটনা ঘটেনি যে আপনার বাংলাদেশে তেল সংকট হয়ে গেছে বা মনে করেন অকটেন সংকট হয়ে গেছে। এবং আপনি জানেন যে এগুলো আমাদের নিজস্ব সোর্স থেকে অকটেন গুলো আমরা পাই। তাহলে তাহলে অকটেন বাদে ডিজেলের একটু সমস্যা ছিল না। তাহলে সেখানে আপনি একটা যদি খুব অ্যানালাইসিস করেন দেখবেন সেখানে ইন্ডিকেটেড ওয়েতে এই কাজটা করা হয়েছে। কাজে আমার কথা হচ্ছে যে এই যে সমন্বয়ের কথা যেটা বলছেন, এটা তো একটা হিসেব করে করা হয়েছে, এটা তো একটা প্রভাব ফেলবে। বিষয়টা হচ্ছে গভর্নমেন্টকে যারা এই কাজগুলি ইন্ডিকেট করে একটা ক্রাইসিসকে ক্যাপিটালাইজ করে জনদুর্ভোগ করায়, সেই জায়গার মধ্যে মনিটরিং করা যথাযথভাবে ব্যবস্থা নেওয়াটা একটা সমন্বয়ের পাশাপাশি এই কাজটা করতে হবে, না হলে তো ওই আপনার সমস্যা থেকেই যাবে। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে হাসান মামুন আছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, হয়তো এটি সময় উপযোগী কারণ কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, কিন্তু একটু জানতে চাই বিশেষ করে ডিজেল এবং কেরোসিনে যে দামটা বৃদ্ধি হলো, সেই ক্ষেত্রে যদি বলি এর তো একটা অর্থনৈতিক প্রভাব নিশ্চয়ই আছে। এর অর্থনীতিতে এর কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? জ্বালানি তেলের দাম বৃদ্ধি সবসময়ই মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। আমাদের দেশে মূল্যস্ফীতি পরিস্থিতি গত 3 বছর ধরেই খারাপ।
কখনো বেশি খারাপ, কখনো কম খারাপ। অন্তর্বর্তী শাসনামলে মূল্যস্ফীতি কিছুটা অ্যাড্রেস করা হয়েছিল এবং 8-8.5% দিকে নামানো হয়েছিল। মার্চেও মূল্যস্ফীতি একটু কম ছিল, আহ, যদিও রমজান ছিল, রমজানের শেষ হয়েছে মার্চে, ঈদ ছিল। তারপরও বাজার মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। এখন জ্বালানির দাম এই মাঝপথে বলছি এই জন্য যে মাসের মধ্যভাগ কিন্তু চলছে, মধ্যভাগ পেরিয়ে গেছে। এই সময় জ্বালানির দাম বাড়ানোর কথা ছিল না। আমাদের নিয়ম তো হচ্ছে যে আমরা মাস শেষে সমন্বয় করি, যেমন গত মাসের শেষে সমন্বয় করে বলা হয়েছিল যে দাম বাড়ছে না, মানে এর আগের মাসে যা ছিল তাই থাকবে। প্রত্যাশা ছিল যে এই মাসে অন্তত বাড়বে না এবং মধ্যভাগে বাড়ানো হবে না, শেষ দিকে হয়তো বাড়ানো হবে, এরকম একটা ইঙ্গিত দিচ্ছিলেন অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী। কারণ ভর্তুকির বোঝা তো বেড়ে যাচ্ছে, কোনো কোনো জ্বালানি পণ্য সরকারকে দ্বিগুণ দামে আনতে হচ্ছে, যেমন এলএনজি আনতে হচ্ছে। শুধু জ্বালানি পণ্য না, সরকারকে কিন্তু সারও বেশি দামে আনতে হচ্ছে, সারের দামেও কিন্তু বৃদ্ধি হয়েছে আন্তর্জাতিক বাজারে। এবং কিছু জ্বালানি পণ্যের দাম আগেই বাড়ানো হয়েছে, যেমন জেট ফুয়েলের দাম 2 দফায় বাড়ানো হয়েছে, এলপিজির দাম বাড়ানো হয়েছে, কারণ এগুলো বেসরকারি খাতে মূলত। আর উড়োজাহাজ ভাড়া প্রভাবিত করে ওই জেট ফুয়েলের দাম। তো জেট ফুয়েলের দাম তো বাড়াই কথা, কারণ আন্তর্জাতিক পর্যায়েও কালকে দেখলাম যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান উনি বললেন যে ইউরোপে 6 সপ্তাহের জেট ফুয়েল মজুদ আছে, 6 সপ্তাহ পরে উড়োজাহাজ চলাচল সীমিত হতে পারে। এবং উনি আরেকটা উদ্বেগজনক কথা বলেছেন যে যুদ্ধ যদি বন্ধও হয়ে যায়, যে এক্সপেকটেশন আছে যে যুদ্ধ বন্ধ হতে পারে, কারণ আলোচনা তো চলমান। আমরা দেখছি পাকিস্তান কিন্তু উদ্যোগী যুদ্ধ বিরতি এক্সটেনশন করতে এবং যাতে নতুন করে যুদ্ধ না বাধে। তো সেটা যদি ঘটেও, তাহলেও বলা হচ্ছে যে বছর দুয়েক লাগবে জ্বালানির বাজার আগের অবস্থায় ফিরে আসতে। অর্থাৎ জ্বালানির বাজারে একটা অস্থিরতার প্রেডিকশন কিন্তু আছে, আন্তর্জাতিকভাবেই আছে। তবে এইসব প্রেডিকশন সবসময় যে খুব খাটে তা না, অনেক সময় কিন্তু প্রেডিকশন উদ্দেশ্যমূলকভাবেও দেওয়া হয় বাজারকে প্রভাবিত করতে, এগুলো দেখতে হবে। তো যাই হোক, আমাদের এখানে একটা এক্সপেকটেশন ছিল, ইকোনমিক্সে এক্সপেকটেশন বলে, মানে প্রত্যাশা না ঠিক, আশঙ্কাও এক্সপেকটেশনের বাংলা, যে সরকার জ্বালানির দাম বাড়াতে বাধ্য হবে। তো বাধ্যটা এত তাড়াতাড়ি হবে এটা মানে ধারণার মধ্যে ছিল না। মাসের শেষ দিকে হওয়ার কথা ছিল, তো মাসের মধ্যভাগে হলো। এটার একটা কারণ হতে পারে আমার আশঙ্কা, যে আইএমএফ এর ঋণের যে কিস্তি পাওয়ার কথা $1.3 বিলিয়ন, এটা পাওয়া নিয়ে কিন্তু একটু সংকট দেখা দিয়েছে, খবরাখবর আছে। কারণ আমরা তো শর্ত পূরণ করতে পারিনি। এই সরকারের তো প্রশ্নই আসে না, অন্তর্বর্তী সরকারও কিন্তু শর্তগুলো পূরণে এগিয়ে আসতে পারেনি, বিশেষ করে এনবিআর সংস্কার, রাজস্ব পরিস্থিতি উন্নত করা। গত রাতেও আমরা দেখলাম অর্থমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে এই আলোচনাটা চলমান আছে, তারই একটা অংশ হিসেবে কি দেখছেন এটাকে? আমার আশঙ্কা, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে এটা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করারও একটা চেষ্টা হতে পারে যে আমরা ভর্তুকির বোঝাটা বাড়াচ্ছি না, কিছুটা আমরা জনগণকে শেয়ার করতে দিচ্ছি, পুরোটা সরকারের উপর নিচ্ছি না। কারণ তারা তো ভর্তুকি নিয়ে চিন্তিত। তারা কিন্তু বলছে যে যদি ভালনারেবল জনগোষ্ঠী থাকে দেশে, তাদেরকে অন্যভাবে অ্যাড্রেস করো, কিন্তু বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি বাজার ভিত্তিক করার যে বাজার প্রক্রিয়াটি ভিত্তিক ছিল করা। সেটির একটা অংশ। যাই হোক, তো এটা হতে পারে। তবে এটা প্রত্যাশিতই ছিল, কিন্তু এটা একটু আগে ভাগে করা হলো। এখন আমার আশঙ্কা যে এর ফলে মানে ফিলিং স্টেশনে উত্তেজনা বাড়তে পারে, এবং কালোবাজারে যারা বিক্রি করছিল জ্বালানি তেল অধিক দামে, দ্বিগুণ দামে, কালোবাজারে কিন্তু তেল বিক্রি হচ্ছিল, এমনকি ফেসবুক গ্রুপ খুলেও তেল বিক্রি হচ্ছিল। এইসব খবরও এসছে, মানব জমিনে এই খবরটা এসছিল। তো তারা তো খুশি হবে, কারণ তারা এখন আরো বেশি দামে জ্বালানি বিক্রি মানে করবে। এই মজুদ তেলটা যদি আসলে বাজারে আসে, তাহলে তো এই যে আমরা যে দুর্ভোগ দেখছি সেটা নিশ্চয়ই খানিকটা কমবে। না, যদি প্যানিক বাইং চলতে থাকে এবং যদি আরো প্রত্যাশা থাকে যে দাম আরো বাড়বে, তাহলে কিন্তু এই যে অতিরিক্ত তেল নেওয়াটা বন্ধ আপনি করতে পারবেন না। আপনার কাছে আরো শুনবো, আবারও একটু কামালউদ্দিন সবুজ আপনার কাছে আসতে চাই। মানে এই যে ডিজেল এবং কেরোসিন, আমরা জানি যে এটার বেশিরভাগ ব্যবহারই আসলে কৃষি এবং শিল্প খাতে হয়। সেই জায়গায় আসলে সরকারের
যে মূল্যস্ফীতিটা হবে বিশেষ করে কৃষি খাতে, সেখানে সরকারকে নজর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? না, ডেফিনেটলি একটা বিষয় হচ্ছে যে আপনি জ্বালানি বা যেটা দিয়ে এখন কথা বলছেন তা বাড়ালে তো এটা তো কৃষি উৎপাদনে তো বিদ্যুৎ ব্যবহৃত হয়। ন্যাচারালি আপনার প্রোডাকশন কস্টটা তো বেড়ে যাবে, এবং প্রোডাকশন কস্টটা বেড়ে গেলে এবং এটার সঙ্গে অন্যান্য জিনিসগুলো খুব সম্পর্কিত, কাজে সেই জায়গাটা বেড়ে যাওয়ার পর যেমন আপনি জানি যে সরকার এর মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। যেমন কয়েকদিন আগে আমরা জানি যে কৃষক কার্ড ওনারা ইন্ট্রোডিউস করেছেন, এবং এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে। কৃষক কার্ডের মধ্যে কতগুলি বেনিফিটের কথা আছে। তো কাজেই এই যে জ্বালানি তেলের ডিজেলের দাম বাড়ার কথা যেটা বলছেন, ওই যে কৃষক কার্ডের মাধ্যমে যে বাংলাদেশ যে কৃষি অর্থনীতি এখন অর্থনীতি কৃষি নির্ভর, সেজন্য এই জায়গায় যে কৃষক কার্ড দেওয়ার পরে যে বেনিফিটটা সরকার দিতে চান, যেটার সঙ্গে উৎপাদনশীলতা জড়িত, যেটার সঙ্গে মার্কেট প্রাইস জড়িত, যেখানে কৃষকদের উৎপাদন চালালে তাদের ন্যায্য মূল্য জড়িত, এবং সাধারণ মানুষের কাছে সেটা একটা ন্যায্য মূল্যের যায়, এই সবগুলি বিষয় কিন্তু আছে। মানে সেক্ষেত্রে এই জ্বালানি বা ডিজেলের বিষয়টিও আসলে কৃষকদের সাথে অ্যালাইনমেন্ট করা যায়। আরেকটি সংবাদের দিকে আপনার দৃষ্টি নিতে চাই জনাব কামালউদ্দিন সবুজ। আপনি দেখেছেন হয়তো আজ গেল 24 ঘন্টায় হাম উপসর্গে আরও চারজন শিশু মৃত্যুবরণ করেছেন, এবং এই হামের টিকা নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে বিগত দুই সরকার, অন্তর্বর্তী সরকার এবং তার আগের যে আওয়ামী লীগ সরকার, তারা একটি সীমাহীন বা ক্ষমাহীন একটা অপরাধ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনার কাছে জানতে চাই, আপনার বিশ্লেষণ জানতে চাই। না, এটা তো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী, এটা তো দেখেন এই সরকারের বয়স মাত্র 2 মাস। আমের বিষয়টা হঠাৎ করে শুরু হয়ে যায় না, আমরা জানি যে আমের টিকা দেওয়ার বিষয়টাকে, এবং এটা কথা এসেছে গণমাধ্যমে কিন্তু বেশ কিছুদিন ধরে যখন কিছু মানে শিশুর মৃত্যু হলো, এরপর থেকে এটা তো এবং এই 2 মাসে কিন্তু হামের এই সমস্যাটা তৈরি হয়নি। এর আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এর আগে আওয়ামী লীগের দীর্ঘদিন তারা এখন এই প্রশ্ন উঠেছে যে হামের যে টিকা বা অন্যান্য যে শিশুদেরকে যে টিকাগুলি দেওয়া হয়, আপনারা জানেন অন্যান্য অনেক সেই টিকাগুলি সময়মতো দেওয়া হয়েছে কিনা, এবং যেগুলো দেওয়া হয়েছে সেখানেও প্রশ্ন উঠেছে সেই জায়গায় সেগুলো মানে যেটা সত্যিকারের আমের টিকা সেটা দেওয়া হচ্ছে কিনা, এটা তো একটা লম্বা একটা আলোচনা। এই জন্যই হয়তো বর্তমান সরকার বলেছেন যে এটা তারা সীমাহীন অপরাধ করেছে। আমাদের শিশুরা আপনার সংসারে আপনার মানুষের পরিবারগুলোতে হাজার একটা মানুষ মরে যায়, একটা তখন তো ওই ফ্যামিলিটা আপনার এমনিতে আপনার নানাভাবে ভেঙে পড়ে। কাজে আমাদের কথা হচ্ছে যে এটা তো আমরা এই যে দেখলাম হামের বিষয়টা, এই সরকার নিশ্চয়ই এখন মনে করেন যে কথাটা বলেছেন এটাকে বেস করে নিশ্চয়ই আরো কতগুলো তথ্য আছে, সেই তথ্যগুলোকে অ্যানালাইজ করে আমি মনে করি এটা কিভাবে মিটিগেট করা যায়, আপনার মৃত্যুবরণ না করে মেডিকেলি কি কি জিনিস আছে যেটাকে এই ধরনের সিচুয়েশনকে ফেস করার জন্য, সেটা নিশ্চয়ই যারা এক্সপার্টস আছেন, ডক্টর যারা আছেন বা মেডিকেলে তারা বলবেন, এবং সরকারকে আমি মনে করি এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছে, তাদেরকে আরো কাজ করতে হবে। জনাব কামালউদ্দিন থাকবেন, আমার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে জনাব হাসান মামুন আপনার কাছেও জানতে চাইব, এই যে কোনো মৃত্যুই তো আসলে অপঘাতের মৃত্যুই কাম্য নয়, তারপরে যখন একজন শিশুর মৃত্যু হয় সেটি নিশ্চয়ই আরও অনেক কষ্টের পরিবারের জন্য। এই অপরাধের সাথে যারা যুক্ত, প্রধানমন্ত্রী যেটি বলেছেন তারা ক্ষমাহীন অপরাধ করেছেন, এই অপরাধের মানে যাদের দায়িত্বের অবহেলায় এই অপরাধ ঘটলো তাদের শাস্তির প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, সংবাদ সম্প্রসারণে বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাওয়ার আগে জনাব হাসান মামুন, আপনার কাছে জানতে চাইছিলাম, মানে এই যে যাদের দায়িত্বের অবহেলার কারণে আজকে এতগুলো প্রাণ গেল, তাদের শাস্তি, যেটি প্রধানমন্ত্রীও বলছেন যে ক্ষমাহীন অপরাধ, তাদেরকে শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত কিনা? এখন যারা এইসব বিষয়ে বিশেষজ্ঞ, মানে এই সব দায়িত্বহীনতার কি শাস্তি হতে পারে, তাদের কাউকে এই প্রশ্নটা করলে বোধহয় ভালো হতো। তারা বলতে পারতেন যে এই সব দায়িত্বহীনতার কি মানে জবাব, আইনগত জবাব। আমরা দেখছি যে দায়িত্বহীনতা ঘটেছে। 2020 সালের পরে আসলে বিশেষ টিকাদান কর্মসূচি চলেনি। 2024-এ একটা হওয়ার কথা ছিল। তো এটা কি গণ অভ্যুত্থানের কারণে হলো না, সেটা একটা দেখার বিষয়। আরেকটা হলো যে এর মধ্যে কিন্তু আমাদের একটা করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমাদেরকেও করতে হয়েছে। সেই কারণেও টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে কিনা এটা কিন্তু একটু দেখার আছে। কারণ উন্নত দেশগুলোতেও হাম ফিরে আসছে, এইরকম খবরাখবর আমরা পাচ্ছি, যেমন আমেরিকায়, অস্ট্রেলিয়ায়। তবে তাদের সুবিধা হচ্ছে যে তাদের ওখানে মৃত্যু হারটা কম, তারা অ্যাড্রেস করতে পারছে। মানে টিকাদান কর্মসূচিতে ঘাটতি থাকলেও এর অভিঘাতটা তারা মোকাবেলা করতে পারছে, কিন্তু আমরা তো পারছি না। আমাদের এখানে মানে ভিটামিন এ মানে খাওয়ানোর কর্মসূচি এটাও ব্যাহত হয়েছিল বলে শোনা যাচ্ছে, এবং সেই কারণেও নাকি হাম পরিস্থিতির অবনতি হয়েছে। আর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যেখানে পুষ্টির সমস্যা আছে, শিশুদের মধ্যে, তাদের যদি হাম হয়, তাদেরকে রক্ষা করা কিন্তু কঠিন হয়ে যায়। মানে এটা করোনার সময় আমরা দেখেছিলাম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরকে করোনা খুব সহজে ঘায়েল করে ফেলে। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এমনকি দরিদ্র জনগোষ্ঠী যাদের মধ্যে ভিটামিন ডি এর আধিক্য আছে, তাদেরকে কিন্তু কাবু করতে পারেনি, এটা দেখা গেছে। এটা অবশ্য বিশেষজ্ঞদের মত, আমি বলতে পারি না, এটা আমরা পড়েছি, শুনেছি। তো যাই হোক, এখন হামটা কিন্তু সহজে প্রতিরোধযোগ্য একটা রোগ, এবং টিকাদান কর্মসূচিতে আমাদের সাফল্য ছিল। মানে 10-12টা এই যে প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের রক্ষার জন্য যে টিকা, এক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতিও ছিল, এবং আমরা কিছু রোগ কিন্তু নির্মূলও করে ফেলেছি এরকম দাবি করি। তো হামটাও ওই কাতারই ছিল। সেই এই অভিজ্ঞতা থেকে আবার সেই জায়গায় ফেরত যাওয়ার চেষ্টাটা করতে হবে। সেই জায়গায় ফিরে আসা। আরেকটা হলো যে আমরা এই যে মানে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কিন্তু ঘাটতি আছে, সেটার দায় আবার এই সরকারকে নিতে হবে। যেমন এই যে আইসোলেশন ওয়ার্ড করা, আইসিইউর ব্যবস্থা করা, এখন এগুলো তো এ সরকার 2 মাস এসছে, 2 মাসের মধ্যে কিভাবে করবে, এটা একটা প্রশ্ন। এই জন্য আসলে যেটা করতে হয় যে গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাকতে হয়, এবং জবাবদিহিতার সংস্কৃতিটা চলমান থাকতে হয়, এবং এটা স্বাস্থ্য শুধু না, সমস্ত সর্বক্ষেত্রে। তাহলে তাহলে পরিস্থিতি মোকাবেলা করা নতুন সরকারের পক্ষেও সহজ হয়। নিশ্চয়ই। আমি আপনাকে দিনের আরেকটি সংবাদের আপনার দৃষ্টি নিতে চাই। সেটি সুনামগঞ্জে ধান কাটার সময় 5 জন সহ 6 জেলায় প্রায় 12 জনের প্রাণ গেছে, যাদের মধ্যে আহত আছে, শিশুও আহত আছে। মানে এই যে বজ্রপাতে মৃত্যু, আমরা দেখি যে আসলে কৃষকরাই এর মানে বেশি শিকার হন, যেহেতু তারা খোলা ময়দানে থাকেন। কৃষকরা মারা যান জন্যই কি আসলে এটার প্রতিরোধ হচ্ছে না? না, শুধু কৃষক তো না, কৃষক মারা যায়, জেলে মারা যায়, পথচারীরা মারা যায়। মানে এই যে নিম্ন বিষয়টা প্রান্তিক হচ্ছে- মানুষদের হ্যাঁ, মানে বিষয়টা যন্ত্রণা হচ্ছে- জন্যই কি আসলে এখানে সরকারের দৃষ্টি কম? বিষয়টা হচ্ছে যে গ্রামগঞ্জে যেখানে খোলা এলাকা আছে, যেখানে বড় স্থাপনা নাই এবং বড় গাছপালাও নাই, সেখানে বজ্রপাতের ঘটনা বেশি। বজ্রপাতটা মানুষের উপর দিয়ে যায় সেখানে। তো আমি কিন্তু খবরগুলো পড়ছিলাম যে 4-5টা জেলায়, বিশেষ করে হাওর অঞ্চলে, এখন কিন্তু ধান কাটা, আগাম বোরো কাটা শুরু হয়ে গেছে। আপনার নিশ্চয়ই মনে আছে, নববর্ষের দিন একটা সড়ক দুর্ঘটনায় 7 জন ধান কাটা শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন, এবং 4-5 জন গুরুতর আহত। আমরা জানি না তাদের অবস্থা কি, তাদের ফলো আপ কিন্তু আমরা করছি না, আমরা মিডিয়ার লোকজনও করছি না, আমরা অন্যান্য জিনিস নিয়ে মেতে আছি, তাই না? আপনি বলছিলেন যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে কি উদাসীনতা কিনা, তো সেটা তো ঠিকই, নীতি নির্ধারকদের মধ্যে ওই উদাসীনতা আছে। আমরা দেখব যে এই বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য যেসব কর্মসূচি ছিল, সেগুলো কিন্তু কার্যকর হয়নি। এই যে তালগাছ লাগানো,
তারপরে হচ্ছে যে এটা প্রতিহত করার যে আধুনিক ব্যবস্থা, সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এগুলোর দেখভাল হয় না, এগুলো হচ্ছে অকার্যকর হয়ে যায়। যাই হোক, তো এখন আমাদের একটা উন্নতি হয়েছে যে পূর্বাভাস ব্যবস্থাটা উন্নত হয়েছে। আমরা বাইরে থেকে তথ্য পেয়েও কিন্তু এখন পূর্বাভাস দিতে পারি যে বজ্রসহ বৃষ্টি হচ্ছে, হবে ইত্যাদি। কিন্তু এগুলো মানুষের মধ্যে প্রচার করা এবং বজ্রপাত মোকাবেলায় মানুষকে প্রস্তুত করা, ওই জনগোষ্ঠীকে, যে জনগোষ্ঠীর মধ্যে মৃত্যু হার বেশি, নিশ্চয়ই সেই এটি চেষ্টাটা করা দরকার। সচেতন এবং করার আমাদের কিন্তু এপ্রিল মে মাস হচ্ছে এর এই সাথে ঝুঁকিটা অনেক বৈশ্বিক বেশি। বৈশ্বিক উষ্ণায়নের সম্পর্ক আছে, এবং এর শিকার আমরা হচ্ছি। যদিও উষ্ণায়নের জন্য আমরা কিন্তু সেভাবে দায়ী না, উন্নত দেশগুলো দায়ী, কিন্তু অভিঘাতটা এখানে এসে পড়ছে। এবং বিশেষ কিছু এলাকায় এই বজ্রপাতের প্রবণতা বেশি। তো সেই সব এলাকায় একটা বিশেষ কর্মসূচি পালন করা দরকার, সচেতনতা তৈরি করার জন্য। আমরা দেখছি প্রতি বছর কিন্তু 300-র জনাব মতো মানুষ জনাব পরপর হাসান মামুন, মারা আপনার যাচ্ছে। বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। আমরা একটু কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে আসতে চাই। আমি প্রশ্ন করার সময়ও কিন্তু বলেই ফেললাম হয়তো স্বভাবগত কারণে যে সরকার উদাসীন কিনা, কিন্তু আসলেও এই যে কমিউনিটির সমস্যাগুলো, এখানে কি শুধু সরকারই একাই সরকারের দিকেই চেয়ে থাকবো? যে সমাজে বা যে জেলায় বা যে এলাকাগুলোতে হচ্ছে, সেখানকার যারা আসলে আমরা বলি যে মতমোড়ল বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাও কি এগিয়ে আসতে পারেন না এই ধরনের মানে একটা তালগাছ লাগানোর মতো কর্মসূচির জন্যও? সরকারের জন্যই কেন অপেক্ষা করতে হবে? বিষয়টার ভিতরে বজ্রপাতে মৃত্যু কিন্তু এটা নতুন ঘটনা নয়। যদিও প্রত্যেকটা মৃত্যু যেই হোক না কেন, কৃষক হোক, সাধারণ মানুষ হোক, বড় লোক হোক, এটা কোনো বিষয় না, প্রত্যেকটা মৃত্যুই দুঃখের বিষয়। কিন্তু আমরা প্রায় দেখি এখানে যেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে যেসব জায়গায় এখানে দুটো জিনিস, একটা হলো প্রাকৃতিক উপায়ে কিছুটা এটাকে মিটিগেট করা যায়, কিন্তু সেটা কিন্তু তার কাছে কথা বলা হচ্ছে। যেসব জায়গায় ঘটনাগুলি ঘটছে অনেক মানে এত খোলা জায়গা, এখানে আশেপাশে কোনো গাছ নাই, কোনো ধরনের ইয়ে না, এবং আধুনিক যে যন্ত্রপাতি গুলো বলা হয় সেগুলো এক বিষয় হচ্ছে যে এটা আসলে সরকারের একটা এটা কখনোই না। এখন এখানে আপনি যেটা বললেন, যারা সমাজে যারা একটু চিন্তা ভাবনা করেন, প্রত্যেকটা জায়গায় তো আমরা আমরা অনেকে আমরা জনপ্রতিনিধিকে দেখি, বা মনে করেন যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখি, মেম্বার দেখি, আরো অন্যান্য, এরাও তো বিভিন্ন ভাবে যে আপনি গাছ লাগান বলবেন, বা এটা তো সবাইকে তাদেরও আসলে কর্তব্য এগিয়ে দায়িত্ব। আসতে হবে নিশ্চয়ই। এবং দেশকে, যে সারা দেশকে তো আপনি মানে বজ্রপাতের মৃত্যু থেকে রক্ষা করাটা এটা তো সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের পূর্বাভাস যখন হয়, এটা তো আমরা আগামী সংবাদ পেয়ে যাই, যেটা বলা হচ্ছে যে আমরা এখন বৃষ্টির আগামী এত 24 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ দিতে হয়, তখন যারা আমাদের যারা কৃষক ভাইয়েরা আছেন বা যারা খোলা মাঠে চাষ করে, তারা একটু সতর্কতা তাদেরকেও সচেতন হতে হবে। জনাব জনাব কামাল উদ্দিন সবুজ, আজকের মতো একেবারেই সময় শেষ। আপনাকে ধন্যবাদ। হাসান মামুন, আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। বিবিসি নিউজের সঙ্গেই থাকুন।